সাহিত্য সাহিত্য জাতির মেরুদণ্ড, আর তাই হয়তোবা নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা জাতির আইকন বলে ভাবি। আর এই সাহিত্য নিয়ে যত আলাপ যত আলোচনা আমরা করব, ততই হব ঋদ্ধ থেকে ঋদ্ধতর। কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বর্তায়। একেবি টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্য বাসর। কি হবে এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে থাকবো আমি এবং অবশ্যই আপনারা। কোনো একজন কবি এবং সাহিত্যিককে নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব। দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মণি। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একেবি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসে সত্যের এলেও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসে সত্যের এলেও সহজে। নমস্কার, কবিগুরু দিয়ে আজকে যাত্রা শুরু করলাম। সবাইকে স্বাগত আমাদের এই সাহিত্য বাসর অনুষ্ঠানে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়ে ধর্মনগর থেকে এসছেন কবি মধুমিতা ভট্টাচার্য। আপনাকে নমস্কার, স্বাগত এই অনুষ্ঠানে। আপনাদেরকেও অসংখ্য শুভেচ্ছা। আপনাদের এই একেবি টিভি চ্যানেলকে আমার প্রাণ ভরা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আচ্ছা, প্রথমেই জানতে খুব ইচ্ছে করছে যে কোন কবির কবিতা আপনি উদ্বুদ্ধ হন? কবিতা আসলে অনেকেরই কবিতা ভালো লাগে, পড়ি। বিশেষত জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। তারপরে বর্তমান সময়ের সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, আর ত্রিপুরার এখন বর্তমানে প্রয়াত প্রদীপ চৌধুরী, হাংরি জেনারেশনের যিনি ছিলেন। তারপরে আমাদের ধর্মনগরের সেলিম মুস্তাফা, পীযূষ রাউত স্যার অসাধারণ লিখেন সবাই। কারটা ভালো এখন লাগবে আর লাগবে না সেটাই এখন স্থির করতে পারি না। তো প্রিয় সবাই, তবে জীবনানন্দ। আচ্ছা, তো ভীষণ জানতে ইচ্ছে করছে যে আপনার কবিতায় মানে কোন বিষয়টা বেশি উঠে আসে এবং কেন উঠে আসে? এরকম কোনো নির্দিষ্ট বিষয় নেই। কবিতায় যখন সমাজের হতে পারে, মনের নিজের হতে পারে, পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে হতে পারে, যখন যা আসে কলমে সেটাই উঠে আসে। তবে বিশেষত মন এটাই বেশি কেন্দ্র থাকে। আর সমাজ তো অবশ্যই, কবিতা বা গল্পের দর্পণ তো সমাজই। মন তো নিশ্চয়ই, মানে মন যখন যেটা চায় সেটা লিখতে ইচ্ছে করে। হ্যাঁ, মানে খারাপ হলে কবিতা লেখা আসে। মন খারাপ হলে তাহলে তো আমরা ধরে নিতেই পারি যে আপনার কবিতায় ট্রেজেডি বেশি আসে, মানে আনন্দ থেকে বহিঃপ্রকাশটা ট্রেজেডির বেশি ভালো করে হয় নাকি? আমি একটু প্রতিবাদী ধরনের, তো হাংরি জেনারেশন যেহেতু আমাকে উদ্বুদ্ধ করে, তো আমার লেখার মধ্যেও এরকম থাকে একটা প্রতিবাদ, একটা ক্ষোভ, একটা না পাওয়া, এগুলো আছে অবশ্যই। আচ্ছা আচ্ছা, এবার আপনার একটা কবিতা আমি একটু পড়ছি। দর্শক বন্ধুরা, কবি মধুমিতা ভট্টাচার্যের একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম চোঁয়া ঢেকুর। হাঁড়িতে ভাত পুড়তে থাকে, পোড়া গন্ধে পাড়া মাথায় ওঠে। টের পাই না তবু, হাই তোলা হা মুখে গোগ্রাসে গিলতে থাকি টিকটিকির মৈথুন দৃশ্য। নাভি থেকে চোঁয়া ঢেকুর ওঠে, শরীর জুড়ে ছড়ায় আমিষ গন্ধ। পোড়া ভাত পোকামাকড়ের ভুক মেটায় আমার চরম ভুক। ঠাকুরের চরণামৃত দু ফোঁটা খাদ্যনলে ঢুকিয়ে কাত হয়ে শুয়ে নিজেকে অর্ধনারীশ্বর ভাবি। খুব সুন্দর কবিতা। আচ্ছা, এই যে কবিতাটা লিখেছেন মানে কোন প্রেক্ষাপটে? এটা প্রেক্ষাপট আসলে শুধু আমার না,
কোনো কিছু লিখলেই লোকে হয়তো ভাবে যে কবির কথা, কবি সবার হয়ে সার্বজনীন হয়ে লিখে, এখানে অভাববোধটা, দারিদ্রতা, হাগরে যে অভাব অনটন সেটাই উঠে এসছে, সঙ্গে একঘেয়ে রুটিন, যন্ত্রণা সবটাই এখানে উঠে এসছে। ওই যে বললেন কিছুক্ষণ আগে যে প্রতিবাদী ব্যাপারটাই বেশি উঠে আসে আপনার কবিতায়, প্রতিবাদ কিংবা অভাব না পাওয়া সবটাই। আচ্ছা, আপনি বলেছেন যে জীবনানন্দ দাশের কবিতা পড়তে বেশি ভালো লাগে, তো সেটা কেন? জীবনানন্দ দাশ তো অনেকেরই ভালো লাগে, আমার ভালো লাগে সেটা, উনি প্রকৃতিকে খুব ভালোবাসতেন। আর উনি যেরকম শব্দ চয়ন করেছেন, যেরকম তুলনা উপমার ব্যবহার করেছেন, এখনও তিনি আধুনিক, এই উত্তর আধুনিক যুগেও এখনও আমরা ওনার ধারে কাছে যেতে পারিনি। এমন সমস্ত জিনিস, তুলনা উপমা, বনলতা সেন পাখির নীড়ের মতো চোখ তুলে, নাটোরের বনলতা সেন পাখির নীড়ের সাথে চোখের উপমা, সে এখন হয়তো আমরা করছি ভাবছি, ওই সময়ে সেটাই, ওই সময় ব্যাপারটা মানে বিশাল ব্যাপার একটা। তাহলে আমরা ধরে নিতেই পারি যে কবি মধুমিতা ভট্টাচার্য প্রতিবাদী কবিতার পাশাপাশি প্রকৃতি প্রেমীও বটে, তাই না? অবশ্যই। এবার কবি কণ্ঠে একটা কবিতা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি একটা আমার অপ্রকাশিত কবিতাই পড়ছি, আমার নতুন লেখা। কবিতাটির নাম ভান। বৃষ্টির মতো ঠান্ডা হয়ে গেছে, গরম জলে ফুলে ওঠা লোমকূপের গ্রন্থি। ডানে বাঁয়ে চূড়া কারবারি নাগরিকরা আমাকে দেখে সামনে কথা বলতে ভয় পায়। ওদের অসাধু কোমর রোজ কানাগলির চত্বরে বেল্ট ঢিলে করে। পান মশলার আড়ালে দেশি গন্ধ মুছে অপসংস্কৃতি নিয়ে কমন রুমের টেবিল চাপড়ায়। খাটের উপর ঝিম খেয়ে রবীন্দ্রসঙ্গীত শুনি। আমাকে যেদিন প্রথম হত্যা করা হয়েছিল, 3 মাসের নীল হাত গলার রগ লক্ষ্য করে একবার চিৎকার করেছিল। অন্যমনস্ক চোখে জেব্রা ক্রসিং ফুরিয়ে যায়। শহরের মানুষগুলো এত রুচিসম্মত, পায়ে ঘেঁটে যাই পেডের আবিলতা, তেমন ফারাক পড়ে না। খুলে রাখি নিষিদ্ধ ঝুঁয়া। খুচরো পয়সার হিসেব করি ছেঁড়া পাতায় প্রতিদিন ঘাম জমা করে। পৃথিবীর বয়স মাপি সিলভিয়ার আগুন মাপতে পারিনি, আমার স্ফুটনাঙ্কের মাত্রা বেশি। কান ঘেঁষে কিছু ধোঁয়া তার দেশে উড়ে যায়। নীলকমলের পাপড়িতে লেগে থাকা কুয়াশার বিন্দু এনে ঠোঁটের ভেসলিন করতে আমারও ইচ্ছে জাগে। শব্দের রূপকথাতে বালিশ ঢাকনায় নকশা আঁকতে ভালো লাগে। মৃত্যুর আস্তিকতা আগুনে পুড়ে কিছু ছাই বৃষ্টি মন্ত্র উচ্চারণ করে, আমি মেঘ হয়ে থাকার ভান করি। বাহ, অসাধারণ একটা কবিতা আমরা শুনলাম। আচ্ছা, কবিতা নিয়ে আগামীতে কি স্বপ্ন দেখেন? আমার কোনো তেমন স্বপ্ন কিছু নেই, বড় কবি হব, কিছু একটা হয়ে যাব, তেমন নেই। আর এগুলো এসে যায়, এগুলো মানে কি বলবো, এটা সহজ করেই বলি, আমার সন্তানের মতো এসে যায় এক একটা সৃষ্টি। আসলে লিখব, না আসলে লিখব না, কিছু হবার স্বপ্ন নেই। আপনার এগুলি মানে এমনিতেই আসে, এমনিতেই আবার থেকেও যায়, আবার কখনো আসবে তারও কোনো ঠিক নেই। তাই বোধহয় কবিতা যেহেতু মানে কবির সৃষ্টি যেহেতু, তাই সন্তান বলছেন। দারুণ দারুণ অভিনব একটা অভিব্যক্তি শুনলাম আমরা কবির কণ্ঠে। দর্শক বন্ধুরা, কেমন লাগলো এই কবিতা? কেমন লাগছে আমাদের আজকের কবিকে অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটা কি করে আরও ভালো করা যায় কিংবা কীরকম লাগছে সেটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু টিভিতে নয়, টিভির পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও যাবে। তাই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা মাথায় করে নেব। আমরা চলে এসেছি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। তো শেষ পর্যায়ে এসে আরেকটি কবিতা শোনাই যায় অবশ্যই, এবং কবি কণ্ঠে। কবিতার নাম প্রিয় অসুখ। শহরমুখ গোটা রুটিন তাড়াহুড়ায় বেগের ভেতর ভরে নিয়ে, যে পথে পাগলির বুক চিরে রাত নামে, আমি তার শেষ কথার বাইপাস ধরে ঘরে ফিরি। আমারে একলা মনে করিস না, আমার রাইত আছে। ঘর সাদা চাদরে
আমার প্রিয় অসুখ বিছিয়ে রাখে। ভিজে বারুদ মাখা দেশলাই কাঠি রোদের অপেক্ষায় থাকে। মৃত্যুর অনুমতি চেয়ে আমার প্রেমিক ঝুঁকে পড়ে বুকের উপর। বাহ, অপূর্ব অপূর্ব একটা কবিতার মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন কবি মধুমিতা ভট্টাচার্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই একেবি টিভি চ্যানেল সব জায়গায় খুব ধুমধাম করে প্রচার হোক, একেবারে ছড়িয়ে পড়ুক, ইউটিউব, ফেসবুক সবখানে। আর আপনাদের উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এটাই আমার শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আজকে তাহলে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও আমরা হাজির হব কোনো এক কবি বা সাহিত্যিকদের নিয়ে। কবিদের সঙ্গে কবিতা পাঠ শুনবো আমরা, তারপর সাহিত্যিকদের সাহিত্য রচনা, গল্পকারদের গল্প, নানা কিছু শুনবো। কাজে বুঝতেই পারছেন, ওই বললাম না, সাহিত্য সমুদ্রে ডুবকি মারবো, এবং অবশ্যই আপনাদের সঙ্গে চাই। তাহলে আজ এ পর্যন্তই, নমস্কার।